আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কার্সিনোমা ব্রেস্ট নিয়ে। সো ফিমেলদের ক্ষেত্রে মোস্ট কমন কার্সিনোমা হচ্ছে এই কার্সিনোমা ব্রেস্ট, এবং এইটা আমাদের জন্য অ্যাজ এ সার্জন খুব ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। সো কার্সিনোমা ব্রেস্টের মধ্যে যে কোনো কার্সিনোমা আমরা আলোচনা শুরু করি কিভাবে? আমরা আলোচনা শুরু করি রিস্ক ফ্যাক্টর দিয়ে। রিস্ক ফ্যাক্টর। সো কার্সিনোমার ব্রেস্টের রিস্ক ফ্যাক্টর গুলো খুব ভালোভাবে জানতে হবে, কারণ এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, যাতে করে আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতে পারি এবং হাই রিস্ক গ্রুপ লো রিস্ক গ্রুপ এভাবে ভাগ করতে পারি। এবং এখানে প্রপার স্ক্রিনিং এর ব্যাপার আছে, যে যারা হাই রিস্ক গ্রুপ তাদেরকে রেগুলার স্ক্রিনিং এর মধ্যে রাখতে হবে। সো রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়, কিছু হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মডিফাইবল, কিছু হচ্ছে নন মডিফাইবল। মডিফাইবল এর মধ্যে আছে হচ্ছে, আগে নন মডিফাইবল বলি। নন মডিফাইবল এর মধ্যে আছে এজ, যেমন বয়স যত বাড়বে তত রিস্ক বাড়বে। তবে সাধারণত ওয়েস্টের ক্ষেত্রে একটু এল্ডারলি এজে, যেমন ওভার 60 এজে প্রেজেন্টেশন হয়, আর লো ইকোনমিক কান্ট্রিতে একটু আর্লি এজে প্রেজেন্টেশন হয়। তবে তারপরও মোর দেন 40 এজের পরে গিয়ে হচ্ছে প্রেজেন্টেশনটা হয়। সো বয়স যত বাড়বে তত রিস্ক বাড়বে। নাম্বার টু হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ফ্যামিলিতে যদি একজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকে, যার আগে কার্সিনোমা ব্রেস্টের হিস্ট্রি আছে, সো ওয়ান ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকে, ওয়ান ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাহলে তার ব্রেস্ট কার্সিনোমার রিস্ক বেড়ে হয়ে যায় 2 টাইমস, 2 টাইমস মোর দ্যান দ্যাট অফ নর্মাল পার্সন। আর যদি দুইজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকে, দুইজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাহলে তার ক্ষেত্রে রিস্ক হয়ে যায় 3 টাইমস। সো ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। দেন নাম্বার থ্রি হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। সো এখানে দুইটা জিনের কথা আমি বলবো, একটা হচ্ছে BRCA1 আর একটা হচ্ছে BRCA2। জেনেটিক প্রিডিসপোজিশন, এখানে দুইটা জিন আছে, একটা হচ্ছে BRCA1 আর একটা হচ্ছে BRCA2। সো এই দুইটার মধ্যে যদি বলতে চাই, যে BRCA1 এই জিনটা থাকে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 17-এ, আর BRCA2 থাকে ক্রোমোজোম নাম্বার 13-এ। এবং BRCA1 এর সাথে যে অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার গুলো, সেইখানে ক্যান্সারের সেলগুলো থাকে হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড, আর BRCA2 এর অ্যাসোসিয়েটেড যে ব্রেস্ট ক্যান্সার গুলো, সেখানে সেগুলো থাকে ওয়েল ডিফারেন্সিয়েটেড। সো পোরলি ডিফারেন্সিয়েটেড হলে কি হয়, যে সেটার প্রগনোসিসটা খারাপ হয়, আর ওয়েল ডিফারেন্সিয়েটেড হলে সেটার প্রগনোসিসটা ভালো হয়ে থাকে। আর আহ, সাধারণত, তবে BRCA1 অ্যাসোসিয়েটেড যে ক্যান্সার গুলো, সেগুলোতে কি থাকে, হরমোন রিসেপ্টর গুলো নেগেটিভ থাকে। সো হরমোন রিসেপ্টর নেগেটিভ, হরমোন রিসেপ্টর গুলো কি, সেটা সেই বিষয়ে আমরা আসবো সামনে। সো হরমোন রিসেপ্টর নেগেটিভ থাকে, যেমন কি কি হরমোন রিসেপ্টর থাকতে পারে, যেমন ইস্ট্রোজেন রিসেপ্টর থাকতে পারে, প্রোজেস্টেরন রিসেপ্টর থাকতে পারে, অ্যান্ড্রোজেন রিসেপ্টর থাকতে পারে। সো এই হরমোন রিসেপ্টর গুলো নেগেটিভ থাকে BRCA1 এর ক্ষেত্রে, আর হরমোন রিসেপ্টর গুলো পজিটিভ থাকে হচ্ছে BRCA2 অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সির ক্ষেত্রে, পজিটিভ। সো এটাকে বললাম যে ওয়েল ডিফারেন্সিয়েটেড হলে কি হয়, প্রগনোসিস হচ্ছে বেটার। সো এটার এই জন্য একটা বেটার প্রগনোসিস। আবার আরেকটা হচ্ছে, হরমোন রিসেপ্টর যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে হরমোনাল থেরাপি দেওয়া যায়। সো এই ক্ষেত্রেও হরমোন রিসেপ্টর পজিটিভদের প্রগনোসিস হয় বেটার। সো ওভারঅল আমরা বলতে পারি যে BRCA1 অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি গুলোর ক্ষেত্রে, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ওয়ান এর ক্ষেত্রে পোর প্রগনোসিস, আর টু অ্যাসোসিয়েটেড গুলোর ক্ষেত্রে গুড প্রগনোসিস। তবে দুই ক্ষেত্রেই, মানে যদি BRCA1 বা BRCA2 জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, দুইটার ক্ষেত্রেই কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যে এগুলা ফ্যামিলিতে রান করে, যেহেতু জেনেটিক আছে, সো ফ্যামিলিয়াল হয়। এবং যেহেতু জেনেটিক প্রিডিসপোজিশন আছে, জন্মের পর থেকেই কিন্তু এইগুলার ম্যালিগন্যান্ট যে প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে যায়। এই জন্য এটা প্রেজেন্টেশন হয় আর্লি। সো এই জন্য দেখা যায় যে এইসব ক্ষেত্রে আর্লি এজ অফ অনসেট থাকে, আর্লি এজ অফ অনসেট, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাইল্যাটারাল হয়, অর্থাৎ বোথ ব্রেস্টেই কিন্তু ম্যালিগনেন্সি হয়। এবং এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আরো অন্য কার্সিনোমা থাকতে পারে, যেমন ওভারিয়ান, তারপরে হচ্ছে কোলন, প্রোস্টেট, এই ক্যান্সার গুলো এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সো তাইলে এতক্ষণ কথা বললাম জেনেটিক প্রিডিসপোজিশন নিয়ে। এরপরে নন মডিফাইবল এর মধ্যে আরো আছে হচ্ছে
নন মডিফায়ারের মধ্যে আরো আছে হচ্ছে আর্লি মেনার্কি। সো যদি আর্লি এইজে, নর্মালি যে এইজে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কথা তার আগে যদি মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় যে হরমোন যেগুলো আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইগুলোর প্রতি ওভারঅল এক্সপোজারটা বেশি হয়। সো ওভারঅল এক্সপোজার বেশি হলে দেখা যায় যে রিস্কটা বেড়ে যায়। সো যত আর্লি মেনার্কি হয় এভরি ইয়ার, যত প্রতি 1 বছর আগে হওয়ার জন্য 5% রিস্ক বেড়ে যায়। নাম্বার 5 হচ্ছে লেট মেনোপজ। এখানে একই ঘটনা, যে মেনোপজ দেরি করে হবে মানে ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের যে ইফেক্টটা তার মধ্যে থাকবে আরো বেশি সময়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের এক্সপোজারটা বেশি হবে। সো এই জন্য কিন্তু রিস্ক বাড়তে থাকবে, এবং প্রতি 1 বছর লেট হওয়ার জন্য রিস্কটা বাড়ে 3% করে। আর নাম্বার 5 হচ্ছে যদি তার আগে থেকেই অন্য কোনো ব্রেস্ট রিলেশন থাকে, হাই রিস্ক ব্রেস্ট লেশনস। যেমন কি হইতে পারে, যেমন হইতে পারে কমপ্লেক্স ফাইব্রোঅ্যাডেনোমা, প্যাপিলোমা, তারপর হচ্ছে হাইপারপ্লাসিয়া, তারপরে লোবিউলার কার্সিনোমা ইন সিটু। সো এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে লোবিউলার কার্সিনোমা ইন সিটু যদি থাকে, এটার ক্ষেত্রে দেখা গেছে যে রিস্ক অলমোস্ট 8 to 10 টাইমস বেড়ে যায়। তো তাহলে আমরা নন মডিফাইবের মধ্যে কি কি পেলাম? এজ, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক প্রিডিসপোজিশন, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, আর হচ্ছে হাই রিস্ক ব্রেস্ট রিলেশনস। এরপর আসি মডিফাইবলের মধ্যে। মডিফাইবলের মধ্যে নাম্বার 1 হচ্ছে ওবেসিটি। ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। নাম্বার 2 হচ্ছে প্যারিটি। প্যারিটি, প্যারিটির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ইনভার্সলি রিলেটেড। সো যত প্যারিটি কম তত হচ্ছে রিস্কটা বেশি। সো এই জন্য রিস্ক সবচেয়ে বেশি কাদের ক্ষেত্রে? নালিপ্যারাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। নালিপ্যারাসে রিস্ক হাইয়েস্ট। এরপরে নাম্বার 3 হচ্ছে ব্রেস্ট ফিডিং। সো বলা হয়ে থাকে যে ব্রেস্ট ফিডিং ইজ প্রোটেক্টিভ। সো কেউ যদি ব্রেস্ট ফিডিং কম করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে রিস্কটা বেশি হবে, আর কেউ যদি বেশি করায় তাহলে রিস্কটা অনেকটা কমে আসে। সো ব্রেস্ট ফিডিং প্রোটেক্টস। দেখা গেছে যে 1 বছর বা তার থেকে বেশি সময় যারা ব্রেস্ট ফিডিং করছে তাদের তুলনায় যারা কম সময় করছে তাদের রিস্ক বেশি। সো ব্রেস্ট ফিডিং ইজ প্রোটেক্টিভ। তারপর নাম্বার 4 হচ্ছে এজ এট ফার্স্ট চাইল্ড বার্থ। ফার্স্ট চাইল্ড বার্থ, সো যত আর্লি ফার্স্ট প্রেগনেন্সিটা হয় তত কিন্তু রিস্ক কম থাকে। সো এই জন্য বলা হয়েছে যে লেস রিস্ক কখন? less than 20 years যদি হয় ফার্স্ট প্রেগনেন্সি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেস রিস্ক, লেস। আর হাই রিস্ক কাদের ক্ষেত্রে? যাদের more than 35-এ যাদের হয় ফার্স্ট প্রেগনেন্সিটা, তাদের ক্ষেত্রে হচ্ছে হাই রিস্ক। তারপর নাম্বার 5 হচ্ছে ইউজ অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তো এখানে দেখা গেছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে কম্বিনেশন থেরাপি, যেটা কম্বিনেশন, যে অর্থাৎ ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের যে কম্বিনেশন, সেইটাতে বেশি রিস্ক। এছাড়া হচ্ছে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। স্মোকিং, অ্যালকোহল, আর আছে হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। তাহলে মডিফাইবল মধ্যে আমরা পেলাম ওবেসিটি, প্যারিটি, এর মধ্যে নালিপ্যারাসের রিস্ক হচ্ছে হাইয়েস্ট। ব্রেস্ট ফিডিং এটা হচ্ছে প্রোটেক্টিভ, যারা কম করবে তাদের ক্ষেত্রে রিস্ক বেশি। এজ এট ফার্স্ট চাইল্ড, যত কম হবে তত রিস্ক কম, যত বেশি হবে তত রিস্ক বেশি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটা রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, অ্যালকোহল এবং রেডিয়েশন এক্সপোজার। সো এই সবগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। সো এই ফ্যাক্টরগুলো যাদের থাকবে, বিশেষ করে হচ্ছে যেগুলো নন মডিফাইবল, যেমন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি বা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, এবং যাদের হচ্ছে এই যে মডিফাইবল এর মধ্যে যারা ওবেস, তারপর হচ্ছে যারা নালিপ্যারাস, অনেক বয়স হয়ে গেছে তারপরেও নালিপ্যারাস, এজ এট ফার্স্ট চাইল্ড বেশি, বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে? বা রেডিয়েশন এক্সপোজার হিস্ট্রি আছে, তারা যেহেতু হাই রিস্ক গ্রুপ, তাদেরকে কি করতে হবে? রেগুলার, আমরা যে ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে বলেছিলাম যে ম্যামোগ্রাফি করতে হয়, এবং ম্যামোগ্রাফি কিন্তু একটা স্ক্রিনিং প্রসিডিওর হিসেবে কাজ করে। তো যারা এরকম হাই রিস্ক গ্রুপ থাকবে তাদেরকে আমাদের সতর্ক করতে হবে যে আপনার কিন্তু এই ব্রেস্ট কার্সিনোমাটা হতে পারে, এবং এই জন্য আপনি কি থাকবেন? আপনি রেগুলার একটা ফলো আপের মধ্যে থাকবেন, রেগুলার আপনি স্ক্রিনিং করবেন, অর্থাৎ ম্যামোগ্রাফি যেটা, সেগুলো আপনি রেগুলার বেসিসে অ্যানুয়ালি ম্যামোগ্রাফিটা করবেন। তাহলে রিস্ক ফ্যাক্টর গেল। এরপরে আসে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের টাইপস। সো ব্রেস্ট ক্যান্সারকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। ব্রেস্ট ক্যান্সার বা কার্সিনোমা ব্রেস্ট যেটাই বলি না কেন, এটাকে ইনিশিয়ালি ভাগ করা যায় যে এটা, আমরা জানি যে ব্রেস্টের মধ্যে 2 রকমের টিস্যু থাকে, একটা হচ্ছে ডাক্টাল সিস্টেম, আর একটা হচ্ছে লোবিউলার সিস্টেম। সো যদি ডাক্টাল সিস্টেমের কার্সিনোমা হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ডাক্টাল কার্সিনোমা।
আর যদি লোবিউলের মধ্যে হয় কার্সিনোমা হয় তাহলে সেটাকে আমরা বলছি লোবিউলার কার্সিনোমা। তো খেয়াল করে দেখা প্রয়োজন যে আমরা কার্সিনোমা বলছি, অর্থাৎ এখানে অরিজিনটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিন। সো ডাকটাল সিস্টেমের এপিথেলিয়াল থেকে অরিজিন হলে সেটা হচ্ছে ডাকটাল কার্সিনোমা। আর লোবিউলের যে এপিথেলিয়াম আছে সেইগুলো থেকে অরিজিন হলে সেটাকে আমরা বলছি লোবিউলার কার্সিনোমা। তো এর মধ্যে ডাকটাল কার্সিনোমাটা হচ্ছে মেজরিটি, অর্থাৎ 90%টাই হচ্ছে ডাকটাল কার্সিনোমা, আর লোবিউলার কার্সিনোমা হচ্ছে বাকি 10%। এখন ডাকটাল হোক বা লোবিউলার, ওভারঅল যে কোনো ব্রেস্ট ক্যান্সারের আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে ইন সিটু কার্সিনোমা, অর্থাৎ যদি শুধুমাত্র এপিথেলিয়ামের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে সেটা হচ্ছে ইন সিটু। আর যদি এপিথেলিয়াম ক্রস করে আরো ডিপে যায় সেটাকে বলা হয় ইনভ্যাসিভ কার্সিনোমা। তাহলে এই দুইটাকে আমরা একসাথে করে কিন্তু চারটা ভাগে ভাগ করতে পারি। সেই চারটা কি? প্রথমে হচ্ছে ইন সিটুর মধ্যে ডাকটাল কার্সিনোমা ইন সিটু, লোবিউলার কার্সিনোমা ইন সিটু। আর ইনভ্যাসিভের মধ্যে আবার ভাগ করতে পারি ইনভ্যাসিভ ডাকটাল কার্সিনোমা, ইনভ্যাসিভ ডাকটাল কার্সিনোমা, আর ইনভ্যাসিভ লোবিউলার কার্সিনোমা। এই ইনভেসিভ কার্সিনোমার মধ্যে ডাক্তার লোবিউলার এভাবে ভাগ করলাম। এছাড়া আদার স্পেশাল কোনো টাইপ নাই, তবে হিস্টোলজিক্যালি রেয়ার কিছু টাইপ পাওয়া যায়, যেমন মিউসিনাস কার্সিনোমা, যেখান থেকে এক্সেসিভ অ্যামাউন্টে মিউসিন সিক্রেশন হয়, সেটাকে বলা হচ্ছে মিউসিনাস কার্সিনোমা। তারপরে যেটা হচ্ছে সলিড শিটের মতো থাকে সেটাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা সেলুলার অ্যারেঞ্জমেন্ট সলিড শিটের মতো, সেটাকে বলা হচ্ছে মেডুলারি কার্সিনোমা। মেডুলারি কার্সিনোমা, যেখানে টিউব লাইক অ্যাপিয়ারেন্স থাকে সেটাকে বলা হচ্ছে টিউবুলার কার্সিনোমা। এগুলো কিন্তু সবই রেয়ার, টিউবুলার কার্সিনোমা। এবং এই ক্লাসিফিকেশন গুলো করা হচ্ছে বা টাইপ গুলো করা হয়েছে অ্যাকর্ডিং টু হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স। যেখানে একটা প্যাপিলা লাইক স্ট্রাকচার থাকে সেটাকে বলা হচ্ছে প্যাপিলারি টাইপ, প্যাপিলারি কার্সিনোমা। এগুলা গেল হচ্ছে এক রকমের ক্লাসিফিকেশন হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স এর উপর। আরেকটা আছে হচ্ছে রিসেপ্টর স্ট্যাটাস। সো এই যে বিভিন্ন রকমের ইনভেসিভ কার্সিনোমা গুলো বললাম, এগুলোর ভিতরে এই যে সেল গুলো থাকে, টিউমার সেল, সেই টিউমার সেলগুলোর মধ্যে বিভিন্ন রকমের হরমোনের রিসেপ্টর থাকতে পারে, যেমন ইস্ট্রোজেন রিসেপ্টর থাকতে পারে, ইস্ট্রোজেন রিসেপ্টর। প্রোজেস্টেরনের রিসেপ্টর থাকতে পারে, প্রোজেস্টেরন রিসেপ্টর। অ্যান্ড্রোজেনের রিসেপ্টর থাকতে পারে, অ্যান্ড্রোজেন রিসেপ্টর। আর আরেকটা গ্রোথ ফ্যাক্টরের রিসেপ্টর থাকে কমনলি, সেটা হচ্ছে হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2/নিউ। সো হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর এই 2/নিউ এইটা থাকে। সো এই চারটা থাকে। সো কমনলি অ্যান্ড্রোজেন রিসেপ্টরটা অত বেশি কমনলি থাকে না, কমনলি থাকে হচ্ছে এটা হচ্ছে ইআর বলি আমরা, ইআর থাকলে ইআর পজিটিভ, পিআর থাকলে পিআর পজিটিভ, আর এটা হচ্ছে হার টু নিউ, এটা থাকলে এটা পজিটিভ। সো এইটা এই রিসেপ্টর স্ট্যাটাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই রিসেপ্টর স্ট্যাটাস যদি পজিটিভ হয়, তিনটাই যদি পজিটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলি ট্রিপল পজিটিভ, ট্রিপল পজিটিভ। আর তিনটাই যদি নেগেটিভ হয় সেটাকে আমরা বলি ট্রিপল নেগেটিভ। সো যদি রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ থাকে তাহলে সুবিধা কি, বা তাহলে আমার এটার ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশন হচ্ছে যে এই হরমোনাল রিসেপ্টর গুলোর এগেইনস্টে আমরা হরমোনাল থেরাপি দিতে পারি, হরমোনাল থেরাপি। আর এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের এগেইনস্টে এইটার ডিরেক্টেড যে অ্যান্টিবডি আছে সেই টার্গেটেড থেরাপি আমরা দিতে পারি, টার্গেটেড থেরাপি। সো যেহেতু আমার ট্রিটমেন্ট অপশন বেড়ে যাচ্ছে, এটা এইগুলার ক্ষেত্রে আউটকাম বেটার হয়। সো ট্রিপল পজিটিভ যদি কেউ হয় সেক্ষেত্রে হচ্ছে বেটার আউটকাম। আর যদি ট্রিপল নেগেটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে পোর আউটকাম। সো এই জন্য এটা কিন্তু কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে ট্রিপল নেগেটিভ হলে আউটকাম কিরকম হবে, আউটকাম হবে ভেরি পোর। ক্লাসিফিকেশন চলে গেল, এরপরে আসি হচ্ছে আমরা স্প্রেড এর ক্ষেত্রে, যে এই ম্যালিগনেন্সিটা কিভাবে স্প্রেড করে। স্প্রেড অফ কার্সিনোমা ব্রেস্ট। সো এখানে অন্যান্য যে কোনো ম্যালিগনেন্সির মতো এটা তিন ভাবে স্প্রেড করতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে লোকাল স্প্রেড, লোকালি আশেপাশে কি আছে, স্কিন আছে, সো লোকালি স্কিনে স্প্রেড করতে পারে। এবং স্কিনে স্প্রেড করলে বিভিন্ন রকমের সাইন সিমটম ডেভেলপ করে, যেমন ফার্স্ট অফ অল হইতে পারে আলসারেশন, আলসারেশন হয়। এছাড়া স্কিনের মধ্যে নোডিউল তৈরি করতে পারে, যেগুলোকে বলা হয় স্যাটেলাইট নোডিউল।
স্কিন ইনভলভ করতে পারে। এছাড়া আর কি ইনভলভ করতে পারে? লোকালের মধ্যে আছে হচ্ছে স্কিন, আছে উপরের দিকে, নিচের দিকে আছে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, পেক্টোরালিস মেজর মাসেল। এছাড়া আছে হচ্ছে চেস্ট ওয়াল, চেস্ট ওয়াল, এগুলা ইনভলভ করতে পারে। তো স্কিনের মধ্যে বললাম যে আলসারেশন হতে পারে, স্যাটেলাইট নোডিউল হতে পারে। এই টিউমার সেলগুলো থেকে বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট গ্রোথ ফ্যাক্টর হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। এই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর কি করে? এই হচ্ছে ফাইব্রোসিস স্টিমুলেট করে, ফাইব্রোসিস, অর্থাৎ ফাইব্রোসাইট থেকে ফাইব্রোব্লাস্টে কনভার্ট হয় এবং ফাইব্রোব্লাস্ট থেকে প্রচুর পরিমাণে কোলাজেন সিক্রেশন হয়, যেটাকে আমরা বলছি ফাইব্রোসিস। তো তাহলে এখানে কি হয়? কোলাজেন আসে। এবং এই কোলাজেন গুলোর ইনিশিয়ালি কি থাকে? অ্যারেঞ্জমেন্ট থাকে হচ্ছে এরকম স্ট্রেট লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। পরবর্তীতে এগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং হয়। সো এইখানে 1 2 3 4 5 6টাকে যদি চিন্তা করি, এগুলোর মধ্যে ধরা যাক ক্রস লিঙ্কিং হলে এখানে 1 2 3 4 5 6 ক্রস লিঙ্কিং হয়ে কিন্তু জায়গাটা কমে আসলো। সো অর্থাৎ ক্রস লিঙ্কিং হইলে ওভারঅল কোলাজেনে আগে যত জায়গা রাখতেছিল তার থেকে কম জায়গা লাগে। সো এই যে স্পেসটা কমে গেল, এটাকে বলা হয় কন্ট্রাকশন অফ কোলাজেন, কন্ট্রাকশন অফ কোলাজেন। সো এই কোলাজেন ইনিশিয়ালি সিনথেসিস হয়, পরে ক্রস লিঙ্কিং এর জন্য কি হয়? কন্ট্রাকশন হয়ে যায়। সো যখন এই কোলাজেনটা কন্ট্রাকশন হচ্ছে, কোলাজেন কন্ট্রাকশন হলে এই ব্রেস্টের অ্যানাটমির মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, যে এইটা হচ্ছে চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালের সামনে আদার পেক্টোরালিস মেজর মাসেল, তার সামনে হচ্ছে এই ক্ল্যাভিপেক্টোরাল ফাসা থাকে একটা, এই ফাসা, তার উপরে গিয়ে এসে হচ্ছে আমাদের এই ব্রেস্ট টিস্যুটা, ব্রেস্ট টিস্যুটা থাকলো এখানে। এখন এই যে ব্রেস্ট টিস্যু, যে ডাক্টাল সিস্টেম এবং লোবুলার সিস্টেম, এই ব্রেস্টের যে টিস্যুটা উপরে সারা যে স্কিন, এই স্কিন থেকে এই নিচে যে ফাসাটা, এইটা অনেকগুলো লিগামেন্টের সাথে মাধ্যমে কানেক্টেড। এই লিগামেন্ট গুলোকে বলা হয় লিগামেন্ট অফ কুপার বা সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার বলা হয়, লিগামেন্ট অফ কুপার। তো এই লিগামেন্ট গুলোর উপরে যখন এই কোলাজেনের কন্ট্রাকশনটা হয়, তখন কি হয়? এই লিগামেন্টের শর্টেনিং হয়। তাহলে কন্ট্রাকশন অফ কোলাজেন লিডস টু শর্টেনিং অফ, শর্টেনিং অফ লিগামেন্ট অফ কুপার। এখন লিগামেন্ট অফ কুপার যদি শর্টেনিং হয়, ধরা যাক এখানে শর্টেনিং হলো, তাহলে কি হবে? এইখানের স্কিনটা এরকম ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে একটা লিগামেন্ট যখন শর্টেনিং হইলো, তখন এখানে এরকম স্কিনের মধ্যে গর্ত তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে যেটাকে কি বলা হয়? ডিম্পলিং বলা হয়। তাহলে স্কিনে আর কি সিমটম হইতে পারে? সেটা হচ্ছে ডিম্পলিং, ডিম্পলিং হতে পারে। এরপরে নিপল, এখানে তো এই যে এই জায়গায় তো হচ্ছে নিপল, নিপলের ওখানে তো একটা সাসপেন্সরি লিগামেন্ট আছে, সেটা যদি পুল হয়, সেটার পুলিং হলে কি হবে? নিপল ভিতরের দিকে রিট্রাক্টেড হয়ে যাবে, অর্থাৎ আরেকটা সিমটম হতে পারে, সেটা হচ্ছে নিপল রিট্রাকশন, নিপল রিট্রাকশন। আর যদি অনেকগুলো সাসপেন্সরি লিগামেন্ট যদি এরকম পুল হয়ে থাকে, তাহলে কি হবে? জায়গায় জায়গায় এরকম নিচু হয়ে থাকবে, যেটাকে বলা হচ্ছে পাকারিং। সো মাল্টিপল লিগামেন্ট শর্টেনিং হলে সেটাকে আমরা বলছি পাকারিং, পাকারিং। তাহলে স্কিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে পারে, ডিম্পলিং, নিপল রিট্রাকশন, পাকারিং, এগুলো হতে পারে। আর মেটাস্টেসিস, স্কিন স্প্রেডের মাধ্যমে আলসারেশন, স্যাটেলাইট নোডুল, এটাও হতে পারে। আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যদি ইনফ্লামেটরি ভ্যারিয়েন্ট হয়, অর্থাৎ এখানে প্রচুর ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশন হলে টিউমার সেলগুলো কি হয়? যে এখানে যে লিমফ্যাটিক্স আছে, সেই লিমফ্যাটিক্স এর যে সেলগুলো, ডার্মিসের যে লিমফ্যাটিক্স আছে, সেই সেলগুলোর মধ্যে টিউমার ইনফিল্ট্রেশন হয়। তো ফলে সেখানে লিমফ্যাটিক অবস্ট্রাকশন ডেভেলপ করে, এবং এই ডার্মিসের লিমফ্যাটিক অবস্ট্রাকশনের কারণে, ডার্মাল লিমফ্যাটিক অবস্ট্রাকশন, অবস্ট্রাকশনের জন্য কি হয়? সেখানে ইডিমা ডেভেলপ করে, ইডিমা ডেভেলপ করে। এখন আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে ডার্মিসের লেয়ারটা, এবং এইখানে কি আছে? স্কিন থেকে কি বের হয়? আমরা জানি যে এখানে সোয়েট গ্ল্যান্ড থাকে, সোয়েট গ্ল্যান্ডের সাথে কি থাকে? হেয়ার ফলিকল, হেয়ার ফলিকল থেকে, হেয়ার ফলিকলের সাথে সোয়েট গ্ল্যান্ড থাকে। সো এই যে পাইলোসেবাসিস ইউনিট এবং সোয়েট গ্ল্যান্ড, যেটা এই জায়গাগুলো বাদে বাকি সব জায়গায় কি হবে? ইডিমা ডেভেলপ করবে। সো এখানে তো আর স্কিন নাই, এখানে আছে হেয়ার ফলিকল। সো বাকি সব জায়গায় যদি ইডিমা ডেভেলপ করে, বাকি সব জায়গায় কি হবে? উঁচু হয়ে যাবে। আর ওই হেয়ার ফলিকুলার জায়গাটা, স্কিনটা এইভাবে এরকম হয়ে থাকবে, এরকম থাকবে, বাকি জায়গাগুলো উঁচু। তাহলে যখন এরকম হয়ে যাবে, তার মানে অর্থাৎ বিভিন্ন জায়গায় জায়গায় এই যেখানে হেয়ার ফলিকল গুলো ওপেন হয়েছে, সেখানে ছোট ছোট জায়গায় এরকম গর্তের মতো হয়ে থাকবে, আর বাকি জায়গাগুলো ইডিমার জন্য উঁচু হয়ে থাকবে। তো এরকম যদি হয়, তখন সেইটা বাইরে থেকে অ্যাপিয়ারেন্সটা হবে কিরকম? বাইরে থেকে অ্যাপিয়ারেন্স হবে যে এই হচ্ছে ব্রেস্ট, এখানে অ্যারিওলা নিপল, এইখানে ছোট 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 এরকম গর্তের দেখা যাবে, ছোট 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 গর্ত দেখা যাবে। তো এই যে ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে, এটাকে তখন দেখা মনে হবে যে কমলার যে চামড়াটা সেটার মতো, অর্থাৎ অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স হবে,
অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স, এবং যেটাকে ফ্রেঞ্চ ভাষায় অরেঞ্জ পিলকে বলা হয় পদা অরেঞ্জ। সো এই ফেনোমেননের নাম হচ্ছে PAU, প দা অরেঞ্জ। এটা কখন হয়? এটা ডিউ টু ডার্মাল লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য হয়, এবং এটা ইউজুয়ালি ইনফ্লামেটরি ভ্যারিয়েন্ট একটা আছে সেটার মধ্যে হয়। সো স্কিনে আর কি প্রেজেন্টেশন হতে পারে? পদা অরেঞ্জ হইতে পারে। আর লাস্টে আরেকটা হইতে পারে, যদি এক্সটেন্সিভ টিউমার ইনফিল্ট্রেশন হয় ওভারঅল পুরো ব্রেস্টের মধ্যে এবং সারাউন্ডিং লিম্বে এক্সটেন্সিভ স্কিনের মধ্যে ইনফিল্ট্রেশনের কারণে এটাকে মনে হইতে পারে যে তার নর্মাল স্কিন আর নাই, সে এটার উপরে একটা আর্মর পরছে, একটা বর্ম পরিধান করছে। সো এই যে একটা আর্মরের মতো মনে হয়, এইটাকে বলা হয় ক্যান্সার এন কুইরাস। কুইরাস হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড ফর আর্মর। তাহলে ক্যান্সার এন কুইরাস, কুইরাসের শব্দের অর্থ হচ্ছে আর্মর। সো এটা মনে হবে যে সে উপরে একটা আর্মর পরে আছে। সো আমরা বলতেছিলাম যে স্প্রেড কোথায় কোথায় করতে পারে। লোকালি স্প্রেড করতে পারে স্কিনে, পেক্টোরালিস মেজর মাসেলে, চেস্ট ওয়ালে। এখন স্কিনে যখন স্প্রেড করবে তখন কি কি প্রেজেন্টেশন হতে পারে সেগুলো আমরা বলছিলাম, যে স্কিনে আলসারেশন হতে পারে, স্যাটেলাইট নোডুল ডেভেলপ করতে পারে। আর স্কিনে ছড়িয়ে যাওয়া ছাড়াও, মানে স্কিনে ছড়ায়নি কিন্তু স্কিনে প্রেজেন্টেশন আরো কয়েকটা বললাম, যে ডিম্পলিং হতে পারে, নিপল রিট্রাকশন, পাকারিং, এগুলো কেন হচ্ছে? শর্টেনিং অফ লিগামেন্ট অফ কুপার। তারপরে হচ্ছে স্কিনে আরো দুইটা প্রেজেন্টেশন বললাম, পদা অরেঞ্জ এবং ক্যান্সার এন কুইরাস। তাহলে এগুলা গেল হচ্ছে লোকাল স্প্রেড এর মধ্যে। এছাড়া আর কি স্প্রেড হইতে পারে? এছাড়া স্প্রেড হইতে পারে লিম্ফ্যাটিক স্প্রেড এবং হেমাটোজেনাস স্প্রেড। লিম্ফ্যাটিক স্প্রেড আর হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড। লিম্ফ্যাটিক স্প্রেডে যেখানে ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ যেখানে, সেই লিম্ফ নোডে কিন্তু স্প্রেড হবে। সো ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ আমরা জানি যে মেজরিটি 85% হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোডে। সো এই জন্য এটার স্প্রেড হবে অ্যাক্সিলারি লিম্ফ নোডে। আর বাকি 85, বাকি কিছু পার্সেন্টেজ কোথায়? ইন্টারনাল মেমোরিতে। সো ইন্টারনাল মেমোরিতেও মেটাস্টেসিস হতে পারে, মানে স্প্রেড হতে পারে ইন্টারনাল মেমোরি, তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোড আর ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড। তবে কোনো কোনো সময় এইগুলো সবগুলো কি থাকবে, যেই যেই পাশে প্রাইমারি টিউমারটা সেই পাশেই থাকবে। কিন্তু যদি অপর পাশের কন্ট্রাল্যাটারাল অ্যাক্সিলারি লিম্ফ নোডে যদি চলে যায়, সেক্ষেত্রে আমার ধরে নিতে হবে যে এখানে আগে হেমাটোজেনাস মেটাস্টেসিস হয়েছে, তারপরে অপর সাইডের ব্রেস্ট, অপর সাইডে লিম্ফ্যাটিক্সে গেছে। সো সেটা তখন আমাদেরকে ধরতে হবে ডিস্টেন্স মেটাস্টেসিস এখানে আছে, ডিস্টেন্ট মেটাস্টেসিস। এটা গেল হচ্ছে লিম্ফ্যাটিক স্প্রেড। এরপর আসে হেমাটোজেনাস স্প্রেড। হেমাটোজেনাস স্প্রেড এর ক্ষেত্রে ব্রেস্ট কার্সিনোমা মেইনলি স্প্রেড করে বোনসে। কোন কোন বোনসে? ভার্টিব্রা, তারপর হচ্ছে ফিমার, ক্রিব, স্কাল, এইসব জায়গায় মেটাস্টেসিস হয়, এবং জেনারেলি এখানে অস্টিওলাইটিক লেশন পাওয়া যায়। এছাড়াও বোনস ছাড়াও আরো বেশ কিছু জায়গায় মেটাস্টেসিস হতে পারে, যেমন লিভারে হতে পারে, লাংসে হতে পারে, ব্রেইনে হতে পারে। তাহলে আমরা স্প্রেডটা বুঝতে পারলাম যে বিভিন্ন জায়গায় স্প্রেড হচ্ছে। এখন এই কোথায় কোথায় স্প্রেড হয় সেটা বলার উদ্দেশ্য কি? সেটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার পেশেন্টের প্রেজেন্টেশন কিভাবে হবে সেইটা বুঝতে পারা। তাহলে আমরা এখন যদি ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে যদি চলে যাই বা ক্লিনিক্যাল ফিচার, তাহলে ইনিশিয়ালি আমার যে প্রাইমারি যে টিউমারটা সেটা কোথায় থাকবে? ব্রেস্টে থাকবে। অর্থাৎ পেশেন্টের প্রেজেন্টেশন হবে ডিসক্রিট ব্রেস্ট লাম্প নিয়ে, ডিসক্রিট ব্রেস্ট লাম্প। এরপরে এছাড়া বাকি যে স্প্রেড যে হয়েছে, স্প্রেডের জন্য বিভিন্ন রকমের সিমটম নিয়ে আসবে। যেমন হচ্ছে আমরা স্কিনের মধ্যে কি কি বললাম, যে স্কিনের মধ্যে সেখানে হইতে পারে কি? আলসারেশন হতে পারে, আলসারেশন। সেখানে সলিটারি, সেখানে স্যাটেলাইট নোডিউল হইতে পারে, স্যাটেলাইট নোডিউল। স্কিনে কি থাকতে পারে? ডিম্পলিং হতে পারে, ডিম্পলিং, পাকারিং হতে পারে, নিপল রিট্রাকশন হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে নিপল ডিসচার্জের ক্ষেত্রে কিন্তু আমরা কজের মধ্যে পড়েছিলাম যে সেখানে ম্যালিগনেন্সি আছে। সো ডিসক্রিট ব্রেস্ট লাম্প এবং নিপল ডিসচার্জ এই দুটো নিয়েই কিন্তু প্রেজেন্ট করতে পারে উইদাউট এনি স্প্রেড। স্প্রেড হওয়ার আগেই কি প্রেজেন্ট করবে? ডিসক্রিট ব্রেস্ট লাম্প এবং নিপল ডিসচার্জ। সেই ডিসচার্জটা সেরাসও হতে পারে, ব্লাড স্টেন্ডও হতে পারে। তবে ব্লাড স্টেন্ড হলে আমাদের সাসপিশনটা বেশি থাকবে। সো ডিম্পলিং, পাকারিং, নিপল রিট্রাকশন। এরপরে আমরা দেখলাম যে পদা অরেঞ্জ হতে পারে, পদা অরেঞ্জ হতে পারে, ক্যান্সার এন্ড কুইরাস হতে পারে।
এরপরে আর কি কি সিমটম হতে পারে, এই যে স্প্রেড গুলো হচ্ছে, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস ও হেমাটোজেনাস বিভিন্ন দিকে চলে যাচ্ছে, সেসব কারণে কি হতে পারে, যে যদি বোনস হয় তাহলে কি হবে, বোন পেইন হবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। যদি লিভারে যায়, লিভারে গেলে কি হবে, জন্ডিস হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, জন্ডিস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন ডিউ টু অ্যাসাইটিস বা ডিউ টু হেপাটোমেগালি, এগুলো হবে। যদি লাংসে যায় তাহলে কি হবে, কাফ হিমোপটাইসিস, কাফ, শর্টনেস অফ ব্রেথ, হিমোপটাইসিস। সো পেশেন্ট যে এইগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে সেটা আমাদের মাথায় থাকতে হবে। এরপরে আর কি হতে পারে, যদি ব্রেইন ইনভলভ করলে কি হবে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হবে। ব্রেইন ইনভলভ মানে যদি ব্রেইনে মেটাস্টেসিস হয়, ডেফিসিট। তাহলে এই সবগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনোমা ব্রেস্ট। তবে বিফোর মেটাস্টেসিস মানে কোথাও স্প্রেড করার আগে মেইন সিমটম হচ্ছে ডিসক্রিট ব্রেস্ট লাম্প এবং নিপল ডিসচার্জ। এখন